কিন্তু তার মন পড়েছে অন্য কোথাও। তার পুরো নাম কিম তেয়ং, কিন্তু সবাই তাকে তে বলে ডাকে। মধ্যবিত্ত পরিবারের শান্ত স্বভাবের মেয়ে সে। বাবা যে হোক একটা ছোটখাটো ব্যবসা করেন, আর মা ইয়ঞ্জুন ঘর সামলান। তার জীবনটা ছিমছাম, ঠিক যেমনটা তার মা বাবা চেয়েছেন। কিন্তু এই শান্ত জীবনে ঝড়ের পূর্বাভাস হয়ে এলো একটা জব অফার। জেকে এন্টারপ্রাইজ, দেশের 1 নম্বর কোম্পানি, সেখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে জব পেয়েছে সে। পরের দিন সকালে হালকা গোলাপি রঙের একটা কুর্তি আর সাদা প্যান্ট পরে অফিসের সামনে গিয়ে দাঁড়ালো তে। বিশাল কাচের বিল্ডিংটা যেন আকাশ ছুঁতে চাইছে। রিসেপশনে গিয়ে নিজের নাম বলতেই তাকে পাঠানো হলো 60 তলার সিইওর কেবিনে। দরজার সামনে দাঁড়িয়ে তের বুকটা ঠিপ করছিল। সে নক করে ভিতরে প্রবেশ করলো। বিশাল রুমের ওপাশে চেয়ারে ঘুরে বসে আছে একজন সুদর্শন পুরুষ, তীক্ষ্ণ চোখ, সুঠাম দেহ আর গভীর ব্যক্তিত্ব। তিনি হলেন জিয়ন জংকুক, দেশের সবথেকে কম বয়সী এবং সবথেকে নিষ্ঠুর সিইও হিসাবে পরিচিত। জংকুক তার চোখের চশমাটা টেবিলের ওপর রাখলো। তের আপাদমস্তক একবার দেখে নিয়ে শীতল কণ্ঠে বলল, তুমি কিম তাইয়ং, আজ থেকে তোমার ডিউটি শুরু। আমার নিয়ম খুব কড়া, 1 মিনিটের দেরিও আমি সহ্য করি না। তে মাথা নিচু করে বলল, জি জি স্যার, আমি চেষ্টা করব। জংকুক চেয়ার থেকে উঠে তের দিকে এগিয়ে এলো। তের মনে হলো বাতাস ভারী হয়ে আসছে। জংকুক তার খুব কাছে এসে থামলো। তের নাকে এলো দামি পারফিউমের ঘ্রাণ। জংকুক নিচু স্বরে তার কানের কাছে এসে মুখ নিয়ে বলল, চেষ্টা নয় তাইয়ং, পারফেকশন চাই। এখানে আমি যা বলি সেটাই আইন। সেদিন সারাদিন ফাইল গোছানো আর মিটিংয়ের শিডিউল ঠিক করতে করতে সারাদিনটা কেটে গেল তের। লাঞ্চ ব্রেকে তার সাথে পরিচয় হলো জিমিনের। জিমিন এই অফিসেরই কর্মচারী, খুব হাসি খুশি মেয়ে। জিমিন সাবধান করে দিল, তে সিইও স্যার কিন্তু মানুষ হিসাবে একটু অন্যরকম। ওনার রাগ যেমন ভয়ঙ্কর তেমনই জেদি, সাবধানে থেকো। বিকালের দিকে জংকুক থেকে তার কেবিনে ডাকলো। সেখানে বসেছিল আরএম এবং জিন, জংকুকের বাবা মা। আরএম খুব গম্ভীর মানুষ হলেও জিন বেশ মিশুকে। জিন থেকে দেখে মিষ্টি হেসে বলল, বাহ, মেয়েটা তো খুব সুন্দর। জংকুক, তোমার চয়েস আছে বলতে হবে। জংকুক কোনো উত্তর দিল না, শুধু তের দিকে একটা রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তে অস্বস্তিতে পড়ে রুম থেকে বেরিয়ে এলো। অফিস ছুটি হওয়ার পর তে যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ একটা কালো বিএমডব্লিউ তার সামনে এসে থামলো। জানালার কাঁচ নামিয়ে জংকুক বলল, ভেতরে ওঠো, আমি ড্রপ করে দিচ্ছি। তে আমতা আমতা করে বলল, না স্যার, আমি যেতে পারবো। জংকুকের চোয়াল শক্ত হয়ে গেল। আমি কি তোমাকে রিকোয়েস্ট করছি? এটা অর্ডার, গেট ইন। ভয়ে ভয়ে তে গাড়িতে উঠলো। পুরোটা পথ জংকুক একটাও কথা বলল না, কিন্তু তের মনে হচ্ছিল জংকুকের উপস্থিতি তাকে শ্বাসরোধ করে দিচ্ছে। বাড়ির সামনে নামার সময় জংকুক হঠাৎই তের হাতটা টেনে ধরলো। তে চমকে গিয়ে তাকিয়ে দেখলো জংকুক তার হাত ধরে আছে। জংকুক তার কবজিটা শক্ত করেই ধরে বলল, কাল থেকে আমি তোমাকে পিক করব, অন্য কারোর সাথে তোমাকে দেখতে চাই না। তে হাতটা ব্যথায় টনটন করে উঠলো। সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লো। রাতে ডিনারের সময় সে তার বাবাকে কিছুই বলল না। সুগা তার কাজিন ভাই, তের মুখ দেখে বুঝতে পারলো কিছু একটা হয়েছে। সুগা পেশায় একজন উকিল, সে তেকে খুব আগলে রাখে। সুগা জিজ্ঞাসা করলো, কি হয়েছে তে, অফিস কেমন কাটলো? তে একটু হেসে বলল, ভালোই ভাইয়া। পরের দিন অফিসে যেতেই তের সাথে দেখা হলো বুগামের। বুগাম এই কোম্পানির পার্টনার, কিন্তু জংকুকের সাথে তার আদায় কাজ করার সম্পর্ক। বুগাম তের পথ আটকে দাঁড়ালো। হাই বিউটিফুল, নতুন জয়েন করেছো বুঝি? আমি বুগাম, কোনো সমস্যা হলে আমায় বলতে পারো। বুগাম তের কাঁধে হাত রাখার চেষ্টা করতেই তের পিছন থেকে একটা গম্ভীর আওয়াজ ভেসে এলো, আমার স্টাফদের গায়ে হাত দেওয়ার সাহস কোথা থেকে পাও তুমি বুগাম? পিছনে তাকিয়ে দেখলো জংকুক দাঁড়িয়ে আছে। জংকুক এগিয়ে এসে তের হাতটা সজোরে টেনে নিজের দিকে নিয়ে এলো। বুগামকে উদ্দেশ্য করে বলল, নিজের সীমানায় থাকো। জংকুক তেকে এক প্রকার টেনে হিঁচড়ে নিজের কেবিনে নিয়ে গেল। দরজাটা লক করে দিয়ে সে তেকে দেওয়ালের সাথে চেপে ধরলো। তে ভয়ে কাঁপছে। স্যার, আপনি কি করছেন? ছাড়ুন আমাকে। জংকুক তের দুপাশে হাত রেখে তেকে বন্দি করে ফেললো। সে তের মুখে খুব কাছে ঝুঁকে এলো। আমি তোমায় বারণ করেছিলাম না কারোর ধারে কাছে না যেতে? তুমি কেন তার সাথে কথা বলছিলে? আমি তো জাস্ট। তের কথা শেষ হওয়ার আগে জংকুক তার ঠোঁটের উপর নিজের বুড়ো আঙুল চেপে ধরলো। জংকুকের নিঃশ্বাস তের মুখে লাগছে।
জাঙ্কুকের হৃৎপিণ্ড যেন বাহিরে চলে আসবে। জাঙ্কুক তের গলার কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি জানো না তে, আমি কতটা পাগল হতে পারি। তোমাকে কেউ ছুলে আমি নিজেকে সামলাতে পারি না। হঠাৎ করে জাঙ্কুক থেকে এক ঝটকায় কোলে তুলে নিল। তে চিৎকার করতে গিয়েও থেমে গেল, জাঙ্কুকের রক্তবর্ণ চোখের দিকে তাকিয়ে। জাঙ্কুক থেকে সোফায় বসিয়ে দিল এবং নিজে তার উপর ঝুঁকে পড়ল। জাঙ্কুক তার চিবুকটা উঁচিয়ে ধরে বলল, তুমি শুধু আমার, বুঝেছ? কাল থেকে তোমার সব কিছুর ওপর আমার নিয়ন্ত্রণ থাকবে। বলেই জাঙ্কুক তের গলায় একটা গভীর কামড় বসিয়ে দিল। তে যন্ত্রণায় কুকিয়ে উঠল, কিন্তু জাঙ্কুক থামলো না। সে তের চোখের জল মুছে দিয়ে তার কপালে একটা চুমু খেলো। জাঙ্কুকের কেবিনের ভিতরটা তখন নিস্তব্ধ, শুধু তের কান্নার হালকা শব্দ আর জাঙ্কুকের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তের ঘাড়ের ওপর জাঙ্কুকের দেওয়া সেই কামড়ের দাগ লাল হয়ে আছে। জাঙ্কুক তের গালের ওপর হাত রেখে তাকে নিজের চোখের দিকে তাকাতে বাধ্য করলো। কান্না করছো কেন? জাঙ্কুকের কণ্ঠস্বর কিছুটা নরম, কিন্তু তাতে হুকুমের সুর স্পষ্ট। আমি তো তোমাকে আদর করছিলাম, তুমি কি চাও না আমি তোমাকে ছুঁই? তে কোনো মতে কান্না সামলে বলল, স্যার, এটা অফিস, আর আপনি আমার সাথে এমন করছেন কেন? আমার ভয় লাগে আপনার এই ব্যবহার দেখে। জাঙ্কুক একটা বাঁকা হাসি হাসলো। সে তের কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের সাথে মিশিয়ে ফেললো। তের পাতলা শরীরটা জাঙ্কুকের সুঠাম দেহের চাপে পিষ্ট হচ্ছিল। জাঙ্কুক তার কানের লতিতে কামড়ে ধরে ফিসফিস করে বলল, ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ আমি যা চাই তা ছিনিয়ে নিতে জানি, আর এখন আমি তোমাকে চাইছি, তাই ঠিক সেই মুহূর্তে দরজায় নক হলো। জাঙ্কুক বিরক্ত হয়ে তেকে ছেড়ে দিয়ে সোফায় হেলান দিয়ে বসলো। ভেতরে এসো। ভেতরে ঢুকলো জিমিন, তার হাতে কিছু ফাইল। তে বিধ্বস্ত অবস্থা দেখে জিমিন একটু থমকে গেল, কিন্তু জাঙ্কুকের সামনে সে কিছু বলার সাহস পেল না। স্যার, বুগান স্যার আপনার সাথে দেখা করতে চান, তিনি নিচের কনফারেন্স রুমে অপেক্ষা করছেন। জাঙ্কুক উঠে দাঁড়ালো। সে তের দিকে তাকিয়ে বলল, তুমি এখানেই বসো, আমি না আসা পর্যন্ত এই রুম থেকে এক পাও নড়বে না। জিমিন, ওকে চোখে চোখে রেখো। জাঙ্কুক বেরিয়ে যেতে জিমিন তের কাছে ছুটে এলো। তে, তোমার এই অবস্থা কেন? স্যার কি তোমার সাথে খারাপ কিছু করেছে? তোমার ঘাড়ে এটা কিসের দাগ? তে জিমিনকে জড়িয়ে ধরে কান্না করে ফেললো। জিমিন, উনি মানুষ নন, উনি আমায় পাগল করে দেবেন। আমি এই চাকরিটা ছেড়ে দিতে চাই। জিমিন দীর্ঘশ্বাস ফেলে বলল, চাকরি ছাড়া এত সহজ নয় তে। জাঙ্কুকের হাত অনেক লম্বা, তুমি পালাবে কোথায়? বরং ওনার মন জয় করার চেষ্টা করো, না হলে উনি তোমাকে শেষ করে দেবেন। নিচে কনফারেন্স রুমে বুগাম পায়ের ওপর পা তুলে বসেছিল। জাঙ্কুক ভিতরে ঢুকতেই বুগাম হাসলো। জাঙ্কুক, তোমার নতুন বিয়েটা কিন্তু দারুণ, জাস্ট আমার টাইপ। ওকে কি আমায় দিয়ে দেবে? বুগাম ঠাট্টা করলো। জাঙ্কুক টেবিলের উপর সজোরে একটা ঘুষি মারলো। বুগাম, নিজের সীমানা ছাড়িও না, তে আমার পার্সোনাল প্রপার্টি। ওর দিকে তাকালে আমি তোমার চোখ উপড়ে নেব। বুগাম উঠে দাঁড়িয়ে জাঙ্কুকের মুখোমুখি হলো। দেখা যাবে জাঙ্কুক, সব সুন্দর জিনিসই তো তোমার একা হতে পারে না। আমি শুনলাম তোমার বাবা আর মা নাকি তেকে খুব পছন্দ করেছেন, কিন্তু তারা কি জানে তাদের ছেলেটা একটা সাইকো? জাঙ্কুক বুগামের কলার চেপে ধরলো। বেরিয়ে যাও এখান থেকে, আর কখনো তের আশেপাশে দেখলে তোমাকে জ্যান্ত কবর দেব। রাত 8টা বেজে গেছে, অফিস প্রায় খালি। জাঙ্কুক তার কেবিনে ফিরে এসে দেখলো তে সোফায় বসে ঘুমানোর চেষ্টা করছে। জাঙ্কুক তার কোটটা খুলে তের গায়ে জড়িয়ে দিল। তের শান্ত ঘুমন্ত মুখটা দেখে জাঙ্কুকের ভিতরে এক অন্যরকম অনুভূতি হলো। সে তের ঠোঁটের উপর নিজের আঙুল বোলাতে লাগলো। হঠাৎ তের ঘুম ভেঙে গেল। জাঙ্কুকে এত কাছে দেখে এসে চমকে উঠলো। জাঙ্কুক থেকে উঠতে না দিয়ে তার উপর চেপে বসলো। আজ রাতে তুমি আমার বাড়ি যাবে, জাঙ্কুক হুকুম দিল। না স্যার, মা বাবা চিন্তা করবে। তে বাধা দেওয়ার চেষ্টা করলো। আমি অলরেডি তোমার বাবাকে ফোন করে বলেছি যে আজ রাতে তোমাকে ওভারটাইম করতে হবে এবং তুমি কোম্পানির গেস্ট হাউসে থাকবে। তোমার বাবা আমার কথা বিশ্বাস করেছেন। জাঙ্কুক তের গলার কাছে মুখ নামিয়ে নিতে নিতে বলল। তে অবাক হয়ে গেল। আপনি মিথ্যা বললেন কেন? জাঙ্কুক তের কুর্তির বোতামগুলো আলগা করতে শুরু করলো। তে শরীর ভয়ে কাঁপছে। কারণ আমি আজ রাতটা তোমার সাথে কাটাতে চাই, একদম একান্তে। জাঙ্কুক তের ঠোঁটে খুব জোরালো একটা চুমু খেলো। তে বাধা দেওয়ার চেষ্টা করলেও জাঙ্কুকের শক্তির কাছে এসে হার মারলো। জাঙ্কুক তেকে সোফা থেকে তুলে 5 কোলে করে বিছানায় নিয়ে গেল, কেবিনের ভিতরে থাকা রেস্টরুমের মধ্যে। সেখানে জাঙ্কুক তের উপর পুরোপুরি চড়াও হলো। তার প্রতিটি স্পর্শে ছিল আগুনের মতো উত্তাপ। তে যখন যন্ত্রণায় কোঙাচ্ছিল,
প্লিজ ছেড়ে দিন আমায়। About all the you tell me that you do. Dirty, dirty boy. You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. পরের দিন সকালে জঙ্কুক নিজেই তেকে তার বাড়ির সামনে নামিয়ে দিল। তের মা ইয়ঞ্জুন তেকে দেখে একটু অবাক হলো। এত কাজ ছিল মা, মুখটা কেমন শুকনো লাগছে। তে কোনো মতে একটা হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। সেখানে গিয়ে সে আয়নায় দেখলো তার শরীরে নীলচে দাগগুলো। এগুলো কাল রাতে জঙ্কুকের ভালোবাসার চিহ্ন। বিকালে তের সাথে দেখা করতে এলো সুগা। সুগা তের চোখের দিকে তাকিয়ে বুঝলো কিছু একটা গোপন করছে সে। তে সত্যি করে বলতো, ওই জঙ্কুক কি তোকে ডিস্টার্ব করছে? তুই যদি বলিস আমি ওর নামে হ্যারাসমেন্টের কেস দিতে পারি। তে ভয় পেয়ে গেল। না ভাইয়া, এমন কিছু না, উনি জাস্ট একটু কড়া বস। সুগা চলে যাওয়ার পর তের ফোনে একটা মেসেজ এলো। জঙ্কুক পাঠিয়েছে, আজ সন্ধ্যায় তৈরি থেকো, ডিনারে আমার বাবা মায়ের সাথে তোমার দেখা করার কথা আছে। আমি নিচে এসে তোমাকে নিয়ে যাব। পালানোর চেষ্টা করলে সেটা তোমার জন্য ভালো হবে না। তে বুঝতে পারলো সে এক মাকড়সার জালে আটকে গেছে, যে জালের মালিক একজন সুদর্শন দানব। সন্ধ্যায় জঙ্কুক তেকে নিয়ে তার মা বাবার সামনে হাজির হলো। জিন তেকে দেখে জড়িয়ে ধরলো। তে তুমি আসলে খুব ভালো হলো। জঙ্কুক তো কখনো কাউকে বাড়িতে আনে না। আরএম গম্ভীরভাবে বলল, জঙ্কুক আমাকে সব বলেছে, ও তোমাকে বিয়ে করতে চায়। আমি তোমার পরিবারের সাথে কথা বলতে চাই। তে মাথা যেন আকাশ ভেঙে পড়লো। বিয়ে? সে তো জঙ্কুককে ভালোবাসে কিনা সেটাই জানে না। জঙ্কুক তের হাতটা সবার সামনে শক্ত করে ধরলো এবং তার কানের কাছে মুখ নিয়ে বলল, এখন তুমি পালাবে কোথায় ছোট্ট পাখি? তুমি এখন সারা জীবনের জন্য আমার খাঁচায় বন্দি। তে আর চোখে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুকের চোখে তখন এক পৈশাচিক আনন্দ। তের মনে হলো এই মানুষটা তাকে যেমন ভালোবাসতে পারে তেমন ধ্বংস করে দিতে পারে। ঠিক তখনই বুগামের একটা কল এলো জঙ্কুকের ফোনে। জঙ্কুক ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বুগাম হেসে বলল, শুভেচ্ছা জঙ্কুক, কিন্তু মনে রেখো তের বাবার জেহপের ব্যবসার কিছু গোপন নথি এখন আমার কাছে। বিয়েটা কি এত সহজেই হবে? জঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেল। তার সাইকো রূপটা আবার বেরিয়ে আসার উপক্রম হলো। বুগামের ফোনের পর জঙ্কুকের ড্রয়িং রুমে এক মুহূর্তের জন্য পিনপিন নীরবতা নেমে এলো। জঙ্কুকের চোখের মণিটা যেন আগের চেয়েও ছোট হয়ে গেছে। সে তের হাতটা এত শক্ত করে চেপে ধরলো যে তের মুখ দিয়ে একটা ছোট্ট আর্তনাদ বেরিয়ে এলো। জঙ্কুক, কি হয়েছে? জঙ্কুকের মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো। কিছু না মা। জঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, তোমরা তের সাথে কথা বলো, আমি আসছি। জঙ্কুক বারান্দায় গিয়ে বুগামকে আবার ফোন করলো। বুগাম, তুই যদি তের বাবার কোনো ক্ষতি করার চেষ্টা করিস, আমি তোর অস্তিত্ব মিটিয়ে দেব। তুই জানিস না আমি কতটা নিচে নামতে পারি। ওপাশ থেকে বুগাম অট্টহাসি হাসলো। আমি জানি জঙ্কুক, তুই একটা জানোয়ার, কিন্তু ওই নিষ্পাপ মেয়েটা কি জানে তুই গত বছর তোর কম্পিটিটরকে কিভাবে ভ্যানিশ করে দিয়েছিলিস? আমি যদি ওর বাবাকে বলি যে তার মেয়েকে তুই জোর করে আটকে রেখেছিস, তাহলে তোর এই শো কল্ড বিয়েটার কি হবে? জঙ্কুক ফোনটা আছাড় মেরে ভেঙে ফেললো। তার সারা শরীর কাঁপছে। সে তের কাছে ফিরে এলো। তের চোখ তখন ভয়ে ছলছল করছে। জঙ্কুক কোনো কথা না বলে তেকে এক প্রকার পাঁচ কোলে করে তুলে নিয়ে নিজের বেডরুমের দিকে হাঁটা দিল। জঙ্কুক, ছাড়ো আমায়, তোমার বাবা মা সামনে আছেন। তে ছটফট করতে করতে বলল। আরএম আর জিন একে অপরের দিকে তাকালো। আরএম দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর সাইকো রূপটা আবার বেরিয়ে আসছে। জিন, আমরা বোধহয় তেকে বাঁচানোর বদলে বিপদে ফেলে দিলাম। বেডরুমে ঢুকে জঙ্কুক লাথি মেরে দরজাটা বন্ধ করে দিল। সে তেকে বিছানায় ছুঁড়ে ফেললো। তার শরীরটা নরম গতিতে ধাক্কা খেয়ে বাউন্স করলো। সে উঠে পালানোর চেষ্টা করতে জঙ্কুক তার উপর চড়াও হলো। জঙ্কুক তের দু হাত নিজের এক হাত দিয়ে মাথার উপর লক করে ধরলো। তার অন্য হাত তের গলার কাছে চেপে বসলো। দম বন্ধ করার মতো নয়, কিন্তু একটা পৈশাচিক অধিকার বোধ। তুমি কি বুগামের সাথে কোনো প্ল্যান করছো? জঙ্কুক গর্জে উঠল।
আমি আমি কিছুই জানি না, আমি তো ওকে চিনিও না ভালো করে। তে কান্না করতে করতে বলল। জঙ্কুকের চোখের জলগুলো ছিপ দিয়ে চেঁচে নিল। মিথ্যা বলবে না তে, তোমাকে ও চাই, কিন্তু তুমি শুধু আমার। তুমি যদি আমার ছেড়ে যাওয়ার কথা ভাবো, আমি তোমার পুরো পরিবারকে রাস্তায় বসিয়ে দেব। তে হঠাৎ করেই যেন একটু সাহসী হয়ে উঠল। আপনি কি আমায় ভালোবাসেন, নাকি শুধু দখল করতে চান? ভালোবাসা কি এরকম ভাবে হয়, জোর করে, ভয় দেখিয়ে? জঙ্কুকের চোখ দুটো হঠাৎ আর্দ্র হয়ে এলো, কিন্তু পরক্ষণে তাতে আবার সেই উন্মাদনা ফিরে এলো। সে তের কুর্তির উপর অংশটা এক টানে ছিঁড়ে ফেললো। তেল ধপধপে সাদা কাঠ বেরিয়ে পড়লো। জঙ্কুক সেখানে নিজের মুখ ডুবিয়ে দিল, আর দাঁতগুলো তের চামড়ায় বসে যাচ্ছিল। আহ, জঙ্কুক লাগছে, প্লিজ ছাড়ো। তে ব্যথায় কুকড়ে যাচ্ছিল। জঙ্কুক শুনলো না। সে তার সারা শরীরে নিজের কামড়ের আর চুমুর ছাপ বসিয়ে দিচ্ছিল। এর মনে হচ্ছিল সে কোনো হিংস্র পশুর কবলে পড়েছে, কিন্তু অদ্ভুতভাবে জঙ্কুকের এই হিংস্রতার মাঝেও এক ধরনের তীব্র তৃষ্ণা ছিল, যা তেকেও দুর্বল করে দিচ্ছিল। জঙ্কুক তের ঠোঁটে খুব গভীরভাবে মুখ ডুবিয়ে দিল। তের নিঃশ্বাস আটকে আসছিল। জঙ্কুকের হাত তের শরীরে ভাঁজে ভাঁজে বিচরণ করছিল। সে তের গায়ে সমস্ত কাপড় সরিয়ে দিয়ে তাকে নগ্ন করে ফেললো। লাইটের আলোয় তের শরীরটা যেন এক পরীর মতো সুন্দর লাগছিল। জঙ্কুক তার নিজের শার্টটা খুলে ফেলে তের ওপর পুরোপুরি চেপে বসলো। তের শরীরের প্রতিটা ইঞ্চি জঙ্কুকের ছোঁয়া পাচ্ছিল। জঙ্কুক তের কানের কাছে ফিসফিস করে বলল, আজ রাতে আমি তোমাকে আমার করে নেব, যাতে কেউ কোনোদিন তোমাকে দাবি না করতে পারে। পরবর্তী কয়েক ঘন্টা ছিল আদিম মাদরার। জঙ্কুক তের ওপর কোনো দয়া দেখালো না। সে বারবার তেকে নিচে করে নিল। তের গোড়ানি আর জঙ্কুকের ভারী নিঃশ্বাসে রুমটা গরম হয়ে উঠল। তে একসময় ক্লান্ত হয়ে জঙ্কুকের বাহুবন্দী হয়ে এগিয়ে পড়ল। জঙ্কুক তের কপালে একটা লম্বা চুমু খেলো। পরের দিন ভোরে সুগা আর জিমিন একসাথে জঙ্কুকের অফিসের সামনে দেখা করলো। জিমিন সুগাকে সব বলেছে, কিভাবে জঙ্কুক থেকে কন্ট্রোল করছে। সুগার আগে কাঁপছিল। আমি জঙ্কুকের নামে কিডন্যাপিং আর হ্যারাসমেন্টের কেস করব জিমিন। ঠিক তখনই একটা গাড়ি এসে থামলো। জঙ্কুক আর তে গাড়ি থেকে নামলো। তের গলায় স্কার্ফ জড়ানো থাকলেও তার হাঁটার ভঙ্গি বলে দিচ্ছিল সে কতটা বিধ্বস্ত। সুগা তাইয়ংকে দেখে দৌড়ে এলো। তে, তুই ঠিক আছিস? ও জানোয়ারটা তোকে কিছু করেনি তো? সুগা জঙ্কুকের কলার ধরলো। জঙ্কুক একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। হাত নামাও সুগা, তুই এখন আমার বাগদত্তা, আর আজকের পর থেকে ও আমার সাথেই থাকবে, কখনো না। সুগা চিৎকার করে উঠল। তে সুগার হাত ধরে নামিয়ে দিল। তের চোখে তখন এক শূন্যতা। ভাইয়া, তুমি যাও, আমি ঠিক আছি, আমি নিজের ইচ্ছায় বিয়েটা করছি। সুগা অবাক হয়ে গেল। কি বলছিস তুই? ও তোকে ব্ল্যাকমেল করছে। তে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক তার পকেটে থাকা ফোনটা তেকে দেখালো, যেখানে বোগামের পাঠানো সে ফাইলগুলো ছিল। তে জানতো সে যদি জঙ্কুকের কথা না শোনে তবে সে তার বাবাকে ধ্বংস করে দেবে। আর জঙ্কুক তো রক্ষক নয়, সে নিজেই এক বিধ্বংসী ঝড়। জিমিন তের হাত ধরে বলল, তে, তুই নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না। জঙ্কুক জিমিনকে এক ধাক্কায় সরিয়ে দিল। বেশি কথা বলো না জিমিন, তুমি জানো আমি তোমাকে এখনই ফায়ার করতে পারি। জঙ্কুক তেকে নিয়ে অফিসের ভিতরে চলে গেল। লিফটে উঠে জঙ্কুক তেকে দেওয়ালের সাথে চেপে ধরলো। ভালো করেছো সুগাকে সরিয়ে দিয়ে, না হলে আজ তোমার ভাইয়ার লাশ পড়তো। তে নিজের স্বরে বলল, আপনি কি কোনোদিন আমায় সত্যি ভালোবাসবেন, নাকি আমি শুধু আপনার একটা খেলনা? জঙ্কুক তার চিবুকটা উঁচিয়ে ধরে বলল, খেলনা হলে তো কবে ভেঙে ফেলতাম। তুমি আমার অক্সিজেনকে, কিন্তু আমি অক্সিজেনকেও বন্দি করে রাখতে ভালোবাসি। এদিকে বোগাম চুপ করে বসে থাকার পাত্র নয়। সে জঙ্কুকের বাবা আরএমের কাছে গিয়ে তের সাথে জঙ্কুকের কিছু ইন্টিমেট ছবি দেখালো, যা সে সিসিটিভি ফুটেজ হ্যাক করে পেয়েছে। আরএম ছবিগুলো দেখে স্তব্ধ হয়ে গেল। আমার ছেলে এতটা নিচে নামতে পারে? বোগাম বলল, আপনার ছেলে একটা সাইকো। আপনি যদি চান যে তে বাঁচুক, তবে ওকে জঙ্কুকের কাছ থেকে সরিয়ে দিন, না হলে জঙ্কুক থেকে শেষ করে দেবে। আরএম তখন এক কঠিন সিদ্ধান্ত নিল। আরএম তের বাবা জেহবকে ফোন করলো। সেদিন বিকালে যখন তে বাড়ি ফিরলো, সে দেখলো তার বাবা মা ব্যাগ গুছিয়ে বসে আছে। জেহব কাঁপা গলায় বলল, তে, আমরা আজকে শহর ছেড়ে চলে যাচ্ছি। আরএম সাহেব আমাদের সব ব্যবস্থা করে দিয়েছেন, তোকে ওই রাক্ষসটার হাত থেকে বাঁচাতে হবে। তে অবাক হয়ে গেল, কিন্তু বাবা, ও জানলে তো আমাদের মেরে ফেলবে। আরএম সাহেব ওর ব্যবস্থা করবেন, তুই জলদি তৈরি হ মা।
তে দ্বিধায় পড়ে গেল। একদিকে তার পরিবার, অন্যদিকে জঙ্কুকের সেই উন্মাদ প্রেম। সে কি পারবে পালাতে, নাকি জঙ্কুক আবার তাকে খুঁজে বের করবে? রাত 12টা। তে যখন তার বাবা মায়ের সাথে স্টেশনে যাচ্ছিল, হঠাৎ একদল কালো পোশাক পরা লোক তাদের ঘিরে ধরলো। গাড়ির ভিতর থেকে নেমে এলো জঙ্কুক, তার হাতে একটা পিস্তল। জঙ্কুক তার বাবার দিকে পিস্তল তাক করে বলল, আমার জিনিস চুরি করে নিয়ে যাচ্ছিলেন শ্বশুরমশাই? এত সাহস আপনার? তে দৌড়ে গিয়ে জঙ্কুকের সামনে দাঁড়ালো। না জঙ্কুক, প্লিজ আমার বাবাকে ছেড়ে দাও। আমি কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। জঙ্কুক তে চুলে হাত বুলিয়ে দিয়ে পয়সা শিখেছে বলল, দেরি হয়ে গেছে তে, আজ কাউকে তো মরতেই হবে। হয় তোমার বাবা, না হলে যে তোমাকে পালানোর বুদ্ধি দিয়েছে সেই বুগাম। রেল স্টেশনের সেই নির্জন প্ল্যাটফর্মের উত্তেজনায় পারদ তখন তুঙ্গে। জঙ্কুকের হাতে ধরা পিস্তলটা কাঁপছে না, কিন্তু তের চোখের জল দেখে তার ভিতরের পাথরটা যেন একটু হলেও ফাটল ধরলো। জঙ্কুকের বাবা মা সেখানে উপস্থিত হলো। আরএম জঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো। জঙ্কুক, থামো, নিজের বাবাকেও কি মারবে আজ? আরএমের গলার স্বরে এক অদ্ভুত দৃঢ়তা। জঙ্কুক চিৎকার করে উঠল, বাবা, তোমরা কেন ওকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছিলে? তোমরা জানো না তেকে ছাড়া আমি বাঁচবো না। তে দৌড়ে গিয়ে জঙ্কুককে জড়িয়ে ধরলো। তার বুক চিরে কান্না বেরিয়ে আসছিল। জঙ্কুক, প্লিজ অস্ত্র নামাও। আমি কোথাও যাব না, তোমার কাছেই থাকবো, কিন্তু দোহাই তোমার, কাউকে মেরো না, আমার বাবাকে ছেড়ে দাও। জঙ্কুক তার কান্নায় ভিজে যাওয়া মুখটা দু হাতে তুলে ধরলো। তার সাইকো চোখে সেই লাল আভাটা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সে পিস্তলটা নিচে ফেলে দিয়ে তেকে সজোরে বুকে টেনে নিল। ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে বুগান বেরিয়ে এলো, তার হাতেও একটা বন্দুক। এত সহজে মিলন হতে দেব না আমি জঙ্কুক, তুই আমার বিজনেস নষ্ট করেছিস, এখন তোর জানের জান তেকে আমি শেষ করব। বুগাম ট্রিগার চাপলো, গুলির আওয়াজে পুরো স্টেশন কেঁপে উঠলো, কিন্তু বুলেটটা তের গায়ে লাগলো না। সুগা ঠিক সময়ে বুগামের উপর ঝাঁপিয়ে পড়েছিল, যার ফলে নিশানাটা লক্ষ্যভ্রষ্ট হয়। পুলিশ ততক্ষণে চারপাশ ঘিরে ফেলেছে। জিমিন পুলিশ নিয়ে আগে থেকে ওত পেতেছিল। বুগামকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল। তে বাবা মা তেকে অক্ষত দেখে হাউমাউ করে কান্না করে ফেললো। জঙ্কুক তখন হাঁটু গেড়ে তের সামনে বসে পড়লো। তে, আমি জানি আমি অসুস্থ, আমার ভালোবাসা তোমাকে কষ্ট দেয়, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে হারাতে চাই না। তুমি যদি চাও আমি নিজেকে পাল্টাবো, আমি থেরাপি নেবো, আমি একজন স্বাভাবিক মানুষ হওয়ার চেষ্টা করব। শুধু তুমি আমায় ছেড়ে যেও না। তে জঙ্কুকের চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো দখলদারিত্ব নেই, আছে এক গভীর আরতি। তে জঙ্কুকের হাত ধরে তাকে টেনে তুললো। আমি তোমাকে পাল্টে দেবো জঙ্কুক, ভালোবাসার শক্তি দিয়ে। 6 মাস পর জেকে এন্টারপ্রাইজের অফিসের পরিবেশ এখন অনেক শান্ত। জঙ্কুক এখন আর আগের মতো টেবিল চাপড়ায় বা কর্মচারীদের উপর চিৎকার করে না। সে নিয়মিত কাউন্সিল করাচ্ছে এবং তার রাগের উপর নিয়ন্ত্রণ এসেছে। আজ জঙ্কুক আর তের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান, বিশাল এক রাজকীয় আয়োজন। জিন আর ইয়ঞ্জন মিলে তেকে সাজিয়েছে এক সাদা লেহেঙ্গায়। জঙ্কুকের কালো শুটে তাকে যেন পারফেক্ট মানিয়েছে। অনুষ্ঠান শেষে জঙ্কুক তেকে তাদের নতুন বাংলোর ছাদে নিয়ে গেল। চারিদিকে মোমবাতির আলো আর গোলাপের পাপড়ি ছড়ানো। জঙ্কুক তের কোমরে হাত দিয়ে তেকে নিচের দিকে টেনে নিল। আজ আর কোনো ভয় নেই তো তে? জঙ্কুক মৃদু হেসে জিজ্ঞাসা করলো। তে জঙ্কুকের গলার দুপাশে হাত রেখে বলল, না, আজ শুধু ভালোবাসা আছে, কিন্তু মাঝে মাঝে তোমার ওই সাইকো বস রূপটা খুব মিস করি। জঙ্কুক দুষ্টুমি করে হাসলো। সে থেকে 5 কোলে করে তুলে নিয়ে বেডরুমের দিকে হাঁটা ধরলো। তার শরীরটা জঙ্কুকের উষ্ণতায় মিশে যাচ্ছিল। জঙ্কুক তাকে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়লো। তুমি চাইলেই সেই রূপটা ফিরিয়ে আনতে পারি। জঙ্কুক ফিসফিস করে তের কানের কাছে বলল। জঙ্কুক তের ঠোঁটে এক দীর্ঘ এবং আবেগঘন চুমু খেলো। এবারে চুম্বনে কোনো জোর ছিল না, ছিল গভীর অনুরাগ। জঙ্কুক তের গলায় সেই পুরনো দাগটার উপর আলতো করে ঠোঁট ছোঁয়ালো। তে চোখ বন্ধ করে সেই সুখ অনুভব করছিল। জঙ্কুক তের পোশাকের ফিতেগুলো ধীরে ধীরে খুলতে শুরু করলো। তের প্রতিটি স্পর্শে জঙ্কুক যেন নতুন করে জন্ম নিচ্ছিল। তাদের মিলন আজ শুধু শরীরে ছিল না, ছিল দুটি আত্মার এক হয়ে যাওয়া। বাইরে তখন ঝুম বৃষ্টি নামছে, আর ভিতরে জঙ্কুক আর তে একে অপরের বাহুবন্দী হয়ে এক নতুন জীবনের গল্প লিখছে, যেখানে দখলদারিত্ব নয়, বরং বিশ্বাস আর ভালোবাসাই শেষ কথা। জঙ্কুক তের কপালে শেষবারের মতো একটা চুমু খেয়ে বলল, আই লাভ ইউ মাই লিটল বার্ড। তে মিষ্টি হেসে উত্তর দিল, আই লাভ ইউ টু মাই সাইকো সিইও।